আদিত্য সুদীপার প্রেম একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আদিত্য এবং সুদীপার প্রেম একেবারে হাবুডুবু খাচ্ছে। আজকের পর্বে আমরা যা দেখতে চলেছি সেটা কিন্তু আর অবাক করা কাহিনী। তার সাথে সাথে আমরা আজকে আরও দেখব যে অভ্রের জীবনে চলে এসেছে টিনা, অর্থাৎ নতুন একটা মহিলা, নতুন একটা নারী। তাহলে কি অভ্র একেবারে টিনার প্রেমে হাবুডুবু খাবে, পরমাকে একেবারে ত্যাগ করে দিয়ে, নাকি অন্য কোনো কারণ ঘটতে পারে? আজ আমরা সবই জানতে পারবো, সবই বুঝতে পারবো। এবং সুদীপার অসাধ্য কেরামতি আজকে হসপিটালে যেভাবে সে পেশেন্টদের সেবা করেছে তার কিন্তু জ্বলন্ত নিদর্শন আমরা দেখিয়ে দেবো। সো চলো তাহলে শুরু করি আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে পরমা যখন প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে তখন সুদীপা বারবার বলছে, পরমা তুমি তোমার কাছে নিজেকে অপরাধ বোধে ভুগিও না, তোমাকে কোনো রকম ভাবে দোষারোপ করব না। আমার যদি জীবনে কোনো সমস্যা আসে, আমার আর মিস্টার চৌধুরীর জীবন যদি ছারখার হয়ে যায়, কোনো সমস্যা আসে আমাদেরকে, তবুও পরমা তোমাকে আমরা দোষী করব না, তোমাকে আমরা নির্দোষ প্রমাণ করেই রাখবো। পরমা তোমাকে একটা কথা বলি, পরমা তুমি নিজের জীবনের দিকে ফোকাস করো, আর সংসার কি জিনিস সেটা আমি জানি না, তুমি ভালো করে জানো, কারণ তুমি সংসারের মধ্যে বিলং করে বড় হয়েছো। আমি আমার বাবার সঙ্গে ছিলাম, পিসি একদিকে ছিল, সবাই মিলে একসঙ্গে থাকতাম, কিন্তু তুমি তো তোমার ফ্যামিলির মধ্যে বড় একটা ফ্যামিলি কেমন হয়, কি বৃত্তান্ত সবই তুমি জানো। তাই আজকের এই যে সমস্যার মুখোমুখি হয়েছি, এই দুই ভাই অভ্র এবং আদিত্যের মধ্যে যেন কোনো রকমের সমস্যা না হয়, ওদের সম্পর্কটা যেন চিরস্থায়ী হয়ে যায়। পরমা এই দায়িত্ব কিন্তু তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে। এই বলে সুদীপা তাকে বিভিন্ন রকম ভাবে বোঝাতে শুরু করে দেয়। তখন পরমা নিজের মনের গভীরে হারিয়ে যায়। ওখান থেকে সামনের দিকে এগিয়ে এসে মনে মনে ভাবতে লাগে, সুদীপা তুমি আমাকে অনেক জ্ঞানের কথা বললে, অনেকটা কথা আমাকে শোনালে, অনেক ভালো ভালো কথা তুমি বললে, কিন্তু আমার ভিতরে কি হচ্ছে তুমি সে কথা একবারও বললে না। আসলে বলবে কি করে, তুমি কি করে বুঝবে আমার ভেতরে কি হচ্ছে? আমার ভেতরে কি হচ্ছে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, তাই আমাকে আমার মতো করে চলতে হবে। এই বলে সুদীপা বলতে লাগে, পরমা সবাই দাঁড়িয়ে রয়েছে, চলো বাইরে চলে আসো। বাইরে আসা মাত্রই কিন্তু সুদীপা একেবারে অভ্রের কাছে চলে আসে, বলতে লাগে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। পরমাকে আপনার স্ত্রীকে আপনি যে যোগ্য মর্যাদা দিয়েছেন, সবার সামনে থেকে পরমাকে যেভাবে সাপোর্ট করেছেন, তার জন্য আপনাকে থ্যাংক ইউ। এবং তার সাথে সাথে আদিত্যকেও বলতে লাগে, আপনাকেও থ্যাংক ইউ। তা দাদা আজকে কেন এরকম মুখ গোমড়া করে থাকবেন বলেন তো? আজকে সত্যিই আপনি আমার দাদা, সত্যিই আপনি আমার দাদা, কেননা আমার ব্লাড আপনার গায়ে আর আপনার ব্লাড আমার গায়ে, আমাদের মধ্যে ব্লাড রিলেশন তৈরি হয়ে গেছে। এরকম কথাবার্তার মধ্যে কিন্তু সবাই হাসি খুশিতে মেতে ওঠে। তখন অভ্র বলতে লাগে, হ্যাঁ সুদীপা বোন, তুই সত্যিই আমার বোন, তোর জন্যই তো খুশি থাকার যদি কোনো কারণ থাকে তাহলে একমাত্র তুই সেই কারণ, তোর জন্যই আমি খুশিতে থাকতে পারি। তো এরকম ভাবে যখন পর্বগুলো চলছে, মুহূর্তগুলো চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি আদিত্য একেবারে হাসি মুখে তাদের দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় সেখানে পরমা দাঁড়িয়ে থাকলে সুদীপা বলে, পরমা তুমি এখানে এসো। পরমা যখনই এসেছে তাদের কাছে তখনই আদিত্য সেখান থেকে চলে যায় তার নিজের ঘরে। তখন সুদীপাও সেখান থেকে আস্তে আস্তে করে সামনের দিকে চলে আসে। এদিকে পরমা দাঁড়িয়ে রয়েছে আর বলতে লাগে, অভ্র তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তখন অভ্র বলতে লাগে, কি বলবো কি বসবো, এই বলে কিন্তু অভ্র ঘরের মধ্যে চলে যায়। আর ঘরের মধ্যে গিয়ে পরমা আবারও বোঝাতে চেষ্টা করে যায়, অভ্র তুমি আমাকে বিশ্বাস করো। তখন অভ্র বলতে লাগে, না আমি তোমাকে বিশ্বাস করি না পরমা, আমি তোমাকে বিশ্বাস করি না। কি করে বিশ্বাস করতাম বলো, কি করে বিশ্বাস করতাম? আমার চোখকে তো, আমার কানকে তো আমি ভুল শুনিনি, আমি তো ভুল শুনি। তুমি সঞ্চিতির সঙ্গে কি বলেছে কথাগুলো? তখন সেখানে পরমা বলতে লাগে, অভ্র তুমি এই কথাটা নিয়ে এতটা ভেঙে পড়েছো, এতটা করছো? আরে তুমি যেটা শুনেছো সেটা ভুল শুনেছো। আমি কথার ফলতে সঞ্চারী এমনভাবে আমাকে পপ আপ করছিল, আমাকে রাগিয়ে দিচ্ছিল, আমি বাধ্য হয়ে কথাটা বলেছি। আমি ওগুলো মনের কথা নয় অভ্র, মনের কথা নয়। তখন অভ্র বলতে লাগে, সত্যিই তো। অভ্র হাসতে শুরু করে দেয়, সত্যিই তো আমি ভুল করছি, তাই না, আমি ভুল করছি। তখন পরমা বলতে লাগে, তুমি আমাকে বিশ্বাস করো। অভ্র বলতে লাগে, না আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করব না। তখন পরমা বলতে লাগে, তাহলে আপনি কেন আমাকে সবার সামনে থেকে আমার সম্মানটা রক্ষা করেন, সবার সামনে গিয়ে কেন ঝাঁপিয়ে পড়েন, আমাকে কেউ কিছু বললে কেন আপনি গিয়ে প্রতিবাদ করেন? তখন অভ্র বলতে লাগে, এটা আমার দায়িত্ব, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি সেই জন্যই করি। তখন পরমা বলতে লাগে, না না অভ্র, তুমি যখন আমাকেই বিশ্বাস করো না তাহলে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব তোমাকে নিতে হবে না অভ্র, তোমাকে নিতে হবে না। তখন অভ্র বলতে লাগে, কি বলতে চাইছো বলো তো, কি শুনতে চাইছো তুমি? আর সুদীপার নামে যেন তুমি কোনো কথা বলবে না, সুদীপার নামে কোনো কথা বলবে না। তখন পরমা বলতে লাগে, কেন আমি সুদীপার নামে কি বলেছি? তখন অভ্র বলতে লাগে, বাহ বাবা কি বলেছি, সুদীপার আদিত্য একসঙ্গে ভালোভাবে রয়েছে বলে তোমার রাগ হয়, তোমার হিংসা হয়, তোমার বিদ্বেষ হয়, তাই না, তুমি জ্বলে পুড়ে পারো। তখন পরমা বলতে লাগে, ছি ছি অভ্র তুমি কি বলছো এসবগুলো? তখন অভ্র চিৎকার করে ওঠে, না আমি ঠিকই বলছি। তখন পরমা বলতে লাগে, তুমি কিচ্ছু বোঝার চেষ্টা করো না অভ্র, তুমি কিচ্ছু বোঝার চেষ্টা করো না। এই বলে অভ্রের গলার কলারটা ধরে প্রচন্ড কান্না করতে লাগে, আর তার কলারটা ধরে একেবারে চাপতে শুরু করে দেয়। অভ্র তুমি চুপ করো, তুমি চুপ করো, কথা বলো না, তুমি সব ভুল জানো, তুমি সব ভুল ভাবছো অভ্র, তুমি আমাকে একবারও বুঝতে পারলে না অভ্র, তুমি আমাকে একবারও বুঝতে পারলে না। এই বলে পরমা চিৎকার করতে ব্যস্ত হয়ে পড়ে। অভ্র তখন অবাক হয়ে যাচ্ছে, পরমা এ কি করছে, তার গলার কলারটা ধরে এইভাবে এরকম করে পাক দিচ্ছে কেন? তখন পরমা
সামনের দিকে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে বলতে লাগে না আমাকে কেউ কিছু বলতে হবে না, আমাকে কারোর কিছু বলতে হবে না। অভ্র তখন বলতে লাগে তোমার খুব জ্বালা করছে তাই না, আমার ভাবতেও অবাক লাগে যে আমার নিজের ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক। তখন পরমা চিৎকার করে ওঠে অভ্র চুপ করো, অভ্র চুপ করো। এই বলে সামনের দিকে এগিয়ে আসে পরমার বলতে লাগে একদম আর একটাও কথা না, একবারে নিজের আঙুল তুলে পড়ো অভ্রের দিকে তাকিয়ে বলতে লাগে আমার সম্পর্কে তুমি আর বাজে কথা বলবে না, কোনো বাজে মন্তব্য করবে না। এরকম করে যখন অভ্রের দিকে আঙুল তুলে পরমা কথা বলছে অভ্র তখন অবাক হয়ে তাকিয়ে রয়েছে, তার চোখটা একবারে কপাল উঠে গেছে। তার বিবাহিত স্ত্রী যাকে সে ভালোবাসে সে কেন এতভাবে আঙুল তুলে তার উপরে কথা বলছে। অভ্র তখন দৌড়ে ছুটে বাইরে বেরিয়ে যায় আর পরমা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে, না আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না সহ্য করতে, আমি আর পারছি না সহ্য করতে। না এভাবে কানলে তো আমরা হবে না, এভাবে তো ভেঙে পড়লে হবে না, আমাকে কিছু করতে হবে, আমার নিজের জন্য আমাকে কিছু করতে হবে। আমার নিজের জীবনে কিছু করার অধিকার আমি কাউকে দিইনি যতদিন এতদিন পর্যন্ত, আর কাউকে দেবো না। আমি নিজের মতো করে বাঁচবো, কারোর ভালোবাসার আমার প্রয়োজন নেই, কারোর ভালোবাসার আমার দরকার নেই। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর মুহূর্ত যেখানে সুদীপা গিয়ে দাঁড়িয়েছে আর সেখানে গিয়ে কিন্তু সুদীপা বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি কি বলেন তো, আপনি এরকম করছেন কেন? তখন আপনি এরকম করছেন কেন বলো তো? তখন সেখানে অভ্র বলতে আদিত্য বলতে লাগে কেন তোমার জ্ঞান দেওয়া হয়ে গেছে, তুমি তো সবাইকে জ্ঞান দিচ্ছিলে। তখন সুদীপা বলতে লাগে কেন আমি জ্ঞান দিচ্ছি, আমি কি জ্ঞান দিই সব সময়? তখন অভ্র বলতে লাগে আদিত্য বলতে লাগে হ্যাঁ তুমি তো আপনি তো জ্ঞান দেন, আপনি সবাইকে জ্ঞান দিলেন, জ্ঞান টান দিয়ে চলে আসেন। আমি আর কি, আমি তো সামান্য একটা আইপিএস, আমি তো সামান্য একটা আইপিএস অফিসার, আমি এক চান্সে পরীক্ষা দিয়ে পাশ করে গেছি, আর তুমি তো ডাক্তারি পড়ছো, তোমার মধ্যে জ্ঞানের ভান্ডার অপুরন্ত। তখন সুদীপা বলতে লাগে হ্যাঁ এই চাকরিটাকে আমি সম্মান করি, এই চাকরিটার জন্য আমি বেঁচে রয়েছে। এই বলে সুদীপার তার বাবার কথা মনে পড়তে শুরু করে দেয়। তখন আদিত্য সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে তোমার বাবার কথা মনে পড়ছে খুব তাই না? তখন সুদীপা বলতে লাগে আমার না মিস্টার চৌধুরী জীবনে একটাই কষ্ট, একটাই যন্ত্রণা, ওই যে বাবা যাকে আমি বাবা বলে ডাকতাম, যে আমাকে নিজের থেকেও বেশি লালন পালিত করে রেখে দিয়েছিল, ওই বাবাটা কেন আমার জন্মদাতা বাবা হলো না? আমার জন্মদাতা বাবাকে আমি দেখিনি, কিন্তু ওই বাবাটা কেন আমার জন্মদাতা বাবা হলো না, এই বিষয়ে সারা জীবন আমার আক্ষেপ থেকে যাবে। এই বলে সুদীপা নিজের মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। তখন অভ্রতার কাছের দিকে সরে আসতে শুরু করে। তখন সেখানে সুদীপা বলতে লাগে কি হয়েছে, আপনি কি বলতে চান, আপনি কি বলছেন বলেন তো? তখন অভ্র বলতে লাগে আদিত্য বলতে লাগে না না আমি কিছু বলছি না, এই যা তুমি যে মিথ্যে কথা বললে, এই মিথ্যে কথা বলার জন্য কি শাস্তি দেওয়া প্রয়োজন? আসলে তুমি একটা কথা বলো তো, তুমি একটা কথা বলো তো, কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তার কি শাস্তি হয়? তখন সুদীপা বলতে লাগে দেখুন মিথ্যে কথা দুরকম হতে পারে, একটা কারো ভালো করার জন্য মিথ্যা কথা হতে পারে, একটা সেই মিথ্যাতে কারোর খারাপ হতে পারে। এখন আপনি কোনটা জানতে চাইছেন? তখন আদিত্য বলতে লাগে যে আমি সেটা জানতে চাচ্ছি যে আপনি তো একটু আগেই বলেন বড় মা আসছে, এটা যে মিথ্যা কথা বলেন এটা কার ক্ষতি হলো আর কার লাভ হলো বলেন তো? এই বলে আস্তে আস্তে করে কিন্তু আদিত্য সামনের দিকে সরে আসে। তখন সুদীপা বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি কি করছেন? এই বলে সুদীপার কথাগুলো কিন্তু কাটা কাটা হতে শুরু করে দেয়, সে লজ্জায় ভয়ে একেবারে কুঁকড়ে যেতে শুরু করে দেয়। মিস্টার চৌধুরী আপনি কি করছেন বলেন তো, আপনি কি করছেন? তখন আদিত্য বলতে লাগে আমি আপনাকে শাস্তি দিতে চাই, শাস্তি দিতে চাই। তখন সেখানে সুদীপা বলতে লাগে কি শাস্তি দেবেন আমাকে, আপনি কি শাস্তি দিতে চান? তখন সুদীপার কাছে আস্তে আস্তে করে আদিত্য এগিয়ে আসার বলতে লাগে শাস্তি আপনাকে পেতেই হবে, শাস্তি আপনাকে পেতেই হবে। তখন সুদীপা আবার কথা কাটা কাটা করতে শুরু করে দেয়, লজ্জায় লাজে একেবারে তার গলা থেকে কোনো সাউন্ড বের করে দেয়। কি করছেন মিস্টার চৌধুরী, কি করছেন মিস্টার চৌধুরী, কি করছেন, কেউ এসে যাবে, কেউ এসে যাবে। তখন আদিত্য বলতে লাগে না না আমি সব শুনতে চাই না, আপনার গিয়ে তার কোনো লাভ হয়নি ওখানে, তাহলে আমি এখন আপনাকে শাস্তি দেবো, আপনাকে শাস্তি পেতেই হবে। এই বলে আস্তে আস্তে করে সুদীপার একবারে মুখের কাছে মুখ চলে আসে এবং সে নিজের মনে সুদীপাকে আদর করতে শুরু করে দেয়। আর এমন একটা সিচুয়েশন সেদিকে কিন্তু বড় মা এসে দাঁড়িয়েছে, বড় মা এসে দাঁড়িয়ে কিন্তু সে একবারে লজ্জায় একবারে রাঙা হয়ে যাচ্ছে, ছি 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 লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। তখন সেখানে সুদীপা বলতে লাগে আরে বড় মা। তখন আদিত্য বলতে লাগে আবার তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো, একটু আগে আমাকে মিথ্যা কথা বললে, বড় মা থাক না, বড় মাকে কি আমি ভয় পাই নাকি? তখন বড় মা অবাক হয়ে যাচ্ছে, আদিত্য কি বলছে কি বলছে? তখন সুদীপা বলতে লাগে আরে দেখুন না বড় মা ওখানে বড় মা। আদিত্য বলতে লাগে তাই কি হয়েছে বড় মা, তাই কি হয়েছে? আমি আপনাকে শাস্তি দেবো, শাস্তি আপনাকে পেতেই হবে। এই বলে আদিত্য আস্তে আস্তে করে কিন্তু সুদীপার মুখের কাছে মুখটা নিয়ে যেতে শুরু করে দেয়। এমন সময় সেখানে বড় মা আর থাকতে পারে না, বড় মা আবার গলা খাকারি দিয়ে ওঠে, মানে গলাটা একটু করে ওঠে। আর সেই রকম বড় মার গলা শুনতে পেয়ে আদিত্য একবারে ঝপ করে ছেড়ে দেয় সুদীপাকে আর বলতে লাগে বড় মা তুমি যেটা ভাবছো সেটা নয়। তখন বলতে লাগে ছি 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 আদিত্য ছি, তোর একটা লজ্জা বলে কিচ্ছু নেই, ঘরের দরজাটা বন্ধ করতে হয় কিনা তাও জানিস না তুই। তখন বলতে লাগে বড় মা আসলে তুমি যেটা ভাবছো সেটা নয়, তুমি যেটা ভাবছো সেটা নয়। তখন সেখানে বড় মা বলতে লাগে তোদের যে বিয়েটা বলছিস বাধ্যতামূলক বিয়ে তাই না, মানে চাপে পড়ে বিয়ে করেছিস, তোরা যদি স্বেচ্ছায় বিয়ে করতিস দেখে শুনে তাহলে যে কি করতিস আর কি হতো সেটা কিন্তু আমি ভাবতেই পারছি না। আর শোনো আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, তোমার ওই ল্যান্ডলাইনে বাড়ি থেকে ল্যান্ডলাইনে ফোন এসেছিল তোমার থানা থেকে মনে হয়, তোমার ফোনটা তুমি তুলছো না, তুমি যে কি ব্যস্ত সেটা আমি বুঝতে পারছি, তো ফোনটা তুলবো দেখো কি করছে। তখন সেখানে আদিত্য ফোনটা রিসিভ করে আর রিসিভ করতে বলতে লাগে তরুণবাবু কি হয়েছে বলেন তো? তরুণবাবু তখন ওখান থেকে বলে
যে তিনজন মানুষ কিন্তু মারা গেছে একটা ফার্মেসির ওষুধ খেয়ে আসে, তখন সেখানে আদিত্য বলতে লাগে তাহলে কি হয়েছে, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। এই বলে আদিত্য যখন বাড়ি থেকে বেরোনোর উদ্দেশ্যে রওনা হয়ে যায়, সুদীপা বলতে লাগে আপনি কি হয়েছে বলেন তো, আপনার কি হয়েছে? তখন আদিত্য বলতে লাগে আপনাকে কলেজে নিয়ে যাওয়ার বিষয়টা। তখন সেখানে আদিত্য বলতে লাগে আসলে তিনজন মানুষ মারা গিয়েছে একটা ফার্মেসির ওষুধ খেয়ে। তখন সুদীপা বলতে লাগে কি ব্যাপার কি ব্যাপার, এদিকে বড়মা বলতে লাগে তুমি যাও যাও। আদিত্য বলতে লাগে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। বড়মা বলতে লাগে ও যদি কলেজে যায় তো অভ্র রয়েছে, অভি রয়েছে বাড়িতে, ও বাড়ির গাড়িতে করে ওই কলেজে দিয়ে আসবে। এই বলে আদিত্য সেখান থেকে বেরিয়ে যায়। তখন সুদীপা ভাবতে লাগে কি এমন হতে পারে, তিনটে ফ্যামিলির জ্বলন্ত শিখা সে নিভে গেল কোন ফার্মেসির ওষুধ খেয়ে? আরে যে ওষুধকে মানুষ অমৃত মনে করে সেই ওষুধ খেয়ে একেবারে মারা গেছে, এরকম ভাবনা চিন্তার ভয় হারিয়ে যায়। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে অন্য পক্ষে আদিত্য অভ্র রাস্তা দিয়ে হাঁটছিল, একটা গাড়ি তার একেবারে পাশ ঘেসে দাঁড়ায়। তখন অভ্র চিৎকার করে কি বলেন তো, আপনি গাড়ি চালাচ্ছেন দেখে শুনে চালাতে পারেন না? তখন সেখানে একটা মহিলা নেমে আসে, আর মহিলার নামতেই কিন্তু যার চশমা পরা অবস্থায় কিন্তু অভ্র মোটেই চিনতে পারছে না। তখন সেখানে অভ্র বলতে লাগে কে আপনি? তখন সেখানে মহিলাটা বলতে লাগে আরে তুই চিনতে পারছিস না আমাকে, চিনতে পারছিস না? এই বলে চশমাটা খুলে ফেলাতেই কিন্তু অভ্র চিৎকার করে ও আচ্ছা টিনা তুই বল কি ব্যাপার। তখন টিনা বলতে লাগে আসলে আমি না এখান থেকে যাচ্ছিলাম, আমি সবার সঙ্গে দেখা করেছি কিন্তু তোর সঙ্গে আমি দেখা করতে পাইনি রে, তোর সঙ্গে দেখা করতে পাইনি। তখন অভ্র বলতে লাগে যে তুই তো বিয়ে করে একটা অস্ট্রেলিয়া সেটেল হয়ে গিয়েছিলিস তাই না, তাই জন্য তোর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তখন সেখানে মহিলাটা বলতে লাগে যে টিনা বলতে লাগে না আরে সেটেল হতে পেরেছি কই, আরে ওদের সঙ্গে বনিবনা ঠিকঠাক হয়নি মানে অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছিল না বলে আমি ওখান থেকে চলে এসেছি, ডিভোর্স দিয়ে দিয়েছি। তখন সেখানে অভ্র হারিয়ে যায় অন্য জগতে, তার মধ্যেও কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো যাই হোক টিনা গল্প করতে লাগে তুই সবসময় আলাদা, সবাইকে খুঁজে পেয়েছি, সবাই সোশ্যাল মিডিয়া রয়েছে, তুই রাখলি না কেন? তখন অভ্র বলতে লাগে আরে সোশ্যাল মিডিয়া আমার ভালো লাগে না, আমার ইচ্ছার বিরুদ্ধে কি আমি কাজ করতে পারি না, আমার সময় হয় না, আমার পরিস্থিতি হয় না, ধরনের ভালো লাগে না। তো সেখানে টিনা বলতে লাগে ঠিক আছে তোকে আজকে হাতে নাতে পেয়েছি, চল তোকে নিয়ে একটুখানি ঘুরবো। তখন অভ্র কোনো মতে শিকার হতে চাচ্ছে না, আমি যাবো না, কিন্তু টিনা বলতে লাগে চল না, কলেজে যাচ্ছি, ক্যাম্পাসে যাবো, সেখানে গিয়ে সবার সঙ্গে দেখাবে, তুই চল না, তোকে আর কবে পাবো হাতে নাতে আমি কিছু বুঝতে পারছি না, তুই চল না। এই বলে অভ্র যেতে চাইছে না, কিন্তু টিনা জোর করে তাকে গাড়িতে তুলে সামনের দিকে নিয়ে যায়। কিন্তু মানে যেই না গাড়িতে বসেছে সঙ্গে সঙ্গে কিন্তু অভ্রের আবার মনে পড়তে লাগে পরমা কি বলেছিল, পরমা সঞ্চয়ের সঙ্গে কি বলেছিল যে আদিত্যকে সুদীপা কেড়ে নিতে পারেনি, সুদীপাকে আমার থেকে কেড়ে নিতে পারেনি আদিত্যকে। আর এমন কথা শুনতেই মানে কি বলবে এরকম সে সব সিচুয়েশন মনে করতে শুরু করে দেয়, আর বাড়িতে কি হয়েছিল পুরো প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু তার মনের খাতায় ভাসতে শুরু করে দেয়। তখন সেখানে টিনা বলতে লাগে কি হয়েছিল, তুই মুখটা গোমড়া করে রয়েছিস বলতে। তখন সেখানে অভ্র আবার হাঁচি মুখে সামনের দিকে এগিয়ে যায়, আর টিনা একেবারে ভালোবাসার নজরে অভ্রের দিকে তাকিয়ে রয়েছে। টিনা সত্যিই অভ্রকে ভালোবাসে সেটা কিন্তু আর বুঝতে আমাদের বাকি নেই। তাহলে কি অভ্রের জীবনে আবারও টিনা আসতে চলেছে? তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানিও। তো এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরমা ফোন করতে করতে নেমে যাচ্ছে, সে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে। তখন সেখান দিয়ে যখন সামনের দিকে হেঁটে যাচ্ছে, বড়মা রয়েছে, বড়মার সঙ্গে কোনো কথাবার্তা না বলে পরমার সাথে হেঁটে চলে যাচ্ছে। তখন সেখানে বড়মা বলতে লাগে পরমা তুমি কি ব্যাপার বলো তো, তুমি কোথায় যাচ্ছ বলো তো, আমার সঙ্গে বলার প্রয়োজন মনে করছো না? তখন পরমা বলতে লাগে আমি একটুখানি আসছি, এই বলে আবার চলে যাচ্ছে। তখন পরমা বলতে লাগে তুমি কথার কোনো জবাবই দিলে না তো, আরে কোথায় যাচ্ছ? তখন পরমা বলতে লাগে আসলে আমার বাড়িতে ভালো লাগছে না, বাড়িতে থেকেও বা আমি কি করবো, তাই জন্য আমি একটু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তখন সেখানে বড়মা বলতে লাগে তাহলে এইভাবে তুই বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে যাচ্ছ, এই অভ্র জানে? তখন সেখানে পরমা বলতে লাগে না আমি ওকে বলার প্রয়োজন মনে করিনি, আমি ওকে বলিনি। তখন বড়মা বলতে লাগে এ বাবা কি অবস্থা, তুমি একবারও অভ্রের কাছ থেকে অনুমতি নেবে না, পারমিশন নেবে না, তুমি চলে যাবে? তখন পরমা জোর গলায় বলতে লাগে অভ্র যেখানে যায় না যায় কি আমার সাথে কি আমার কাছে কি কোনো কৈফিয়ত দেয়, আমাকে কিছু বলে যায় কি ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো কেন, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে কিন্তু পরমা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি বড়মা তখন ভাবতে লাগে সত্যি অভ্র এবং পরমার মধ্যে যে কি একটা হচ্ছে, কিন্তু আমি কি করে মেটাবো, ওদের মধ্যে কিছু একটা মন কষাকষি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করছে সেটা আমাকে তো মেটাতে হবে, কিন্তু আমি কি করে মেটাবো আমি কিছু বুঝতে পারছি না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসরুমে চলে গেছে সুদীপা সেখানে গিয়ে কিন্তু যখনই পেশেন্ট দেখতে শুরু করে দিয়েছে, ডাক্তার সব বলে দিচ্ছে, মানে স্যারগুলো সব বলে দিচ্ছে যে আজকে তোমাদের প্রথম পেশেন্ট দেখা। তখন সেখানে সুদীপা বারবার কিন্তু ওই ঋতব স্যারের দিকে ফিরে তাকিয়ে রয়েছে। ঋতব স্যার প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছে, একবার ফোন করছে একবার রেগে যাচ্ছে। তখন সেখানে সুদীপা বলতে লাগে স্যার আমি একটু আসছি, এই বলে ঋতব স্যারের কাছে বলতে লাগে স্যার এই প্রবলেম, আপনার কি কোনো সমস্যা হয়েছে? তখন স্যার বলতে লাগে হ্যাঁ আমার একটু সমস্যা হয়েছে, আসলে একটা ফার্মেসির 3 জন মানুষ আক্রান্ত হয়েছেন, মানে মারাই গিয়েছেন ফার্মেসির ওষুধ খেয়ে, ফার্মেসিটা রেড করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো বলতে শুরু করে দেয়। তখন বলতে লাগে আর একটা লোক এসে বলতে লাগে যে স্যার ওই 11 নম্বর পেশেন্টটা আবারও ডাকছে, আবারও খুব সমস্যা করছে। তখন ঋতব স্যার বলতে লাগে ঠিক আছে আমি তাহলে আসছি সুদীপা, তুমি থাকো, তখন টেক কেয়ার, এই বলে স্যার সেখান থেকে বেরিয়ে যায়। তখন সুদীপা ভাবতে লাগে মিস্টার চৌধুরীর কাছ থেকে তো আজই একটা কথা শুনলাম এরকম একটা সিচুয়েশন, তাহলে কি ওই বিষয়টার এই বিষয়টা কি সেম না, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। এমন সময় একটা পেশেন্ট চিৎকার করে ওঠে, সুদীপা তখন তার কাছে এগিয়ে যায়, বলতে লাগে কি হয়েছে নার্স? তখন নার্স বলতে লাগে আসলে পেটে ব্যথার ওষুধ খাইয়েছে কিন্তু কোনো রকমের পেটে ব্যথা কমছে না। তখন ওষুধটা নিয়ে সুদীপা বলতে লাগে ওষুধটা কোথা থেকে কেনা হয়েছিল? তখন বাইরের লোক বলতে লাগে ওষুধটা না আমি ওই বাইরের থেকে ফার্মেসি থেকে কিনেছি, ওখানে একটা লোক কম দামে দিচ্ছিল বলে আমি দিয়েছি, আমি অটো চালাই, আমার কাছে তো অত পয়সা থাকে না, যেখানে কম
দামে আমি সেখান থেকে তো নেবো, তাই জন্য আমি কম দামে ওষুধটা নিয়েছি। তখন সুদীপা সেই ওষুধের শিশিটা হাতে করে নিয়ে বলতে লাগে, এই ওষুধের জন্য সমস্ত গড়বড় হচ্ছে, ওষুধটাকে আমাদের ল্যাবে টেস্ট করতে হবে, এই ওষুধটাকে নিয়ে আমি একটা কিছু করব, এই ওষুধের মধ্যে মনে হয় মিশে রয়েছে অন্য কিছু যার জন্য মানুষ মারা যাচ্ছে, এই ওষুধটাকে আমাকে ল্যাবে টেস্ট করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। এই বলে সুদীপা নিজের মনের কাছে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ শুরু করে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব।